বিএনপির ইশতেহারে থাকবে চমক। ঘোষণা কাল বিকেলে প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, 8ই ফেব্রুয়ারি রবিবার হতে পারে। জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। আইডি হ্যাক করে যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে আবার কোনো ছাড় নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ জুড়ে তুঙ্গে নির্বাচনী প্রচারণা। জান্নাতের টিকিটে লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামাত, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 11 দলীয় ঐক্যে। নির্বাচনে সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে 5-6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। বন্দরে অচলাবস্থার মাসুল দিতে হবে সরকারকে। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের। নিউমেরিং টার্মিনালের চুক্তি থেকে সরে আসার সুযোগ দেখছেন না নৌ উপদেষ্টা। এবং রাজধানীর পল্লবীতে বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ঋণের চাপে দিশেহারা হয়ে 2 সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা, প্রাথমিক ধারণা পুলিশের। বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে, আর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানবির উপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030, সেই সাথে বিএনপির এখনকার 31 দফা। দল হিসেবে জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগই গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতন সহ্য করেছেন। এ সময় তিনি জানান, ৮ ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দিবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না। যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা। এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও 5টি গান উদ্বোধন করেন বিএনপির এ নেতা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, নির্বাচনের একেবারে দোরগোড়ায় আমরা, সেই জায়গাটায় এখন তো প্রতিশ্রুতি, ইশতেহার অনেক দল দিচ্ছেন। সেক্ষেত্রে বিএনপি কাল নির্বাচনী ইশতেহার দিবেন। এর আগে কতটুকু কি জানা গেল, ইশতেহারে কি থাকছে? বিএনপির যে ইশতেহারটি হচ্ছে, সেই ইশতেহারটি আমরা দেখেছি যে ইশতেহারটি হতে যাচ্ছে হচ্ছে রোববার তারা ঘোষণা করতে যাচ্ছে, দুঃখিত, শুক্রবার ঘোষণা করতে যাচ্ছে হচ্ছে আগামীকাল বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে তারা ইশতেহারটি ঘোষণা করবে। নির্বাচনের আগে দলগুলোর যে ইশতেহার ঘোষণা, এটা একটা ধারাবাহিক কার্যক্রমের অংশ। কিন্তু এই ইশতেহারগুলোতে জনগণ যেটা আশা করে সেটা হচ্ছে তার যেগুলো পাওনা, তার যেগুলো দাবি, যেগুলো সে আসলে তার উন্নয়নের জন্য, জীবনমানের উন্নয়নের জন্য চায়, সেই প্রতিশ্রুতিগুলো যাতে ইশতেহারে থাকে। অর্থাৎ এক ধরনের দিক নির্দেশনা, 5 বছর যারা ক্ষমতায় থাকবে তারা কিভাবে দেশটা চালাবে সে তার একটা দিক নির্দেশনা। আমরা ছোট ভাবে একটু দেখে আসি। সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইশতেহারে চমক থাকছে ভোটারদের জন্য, এবং শুক্রবার বিকেলে, যেটি আমি আগেই বলেছি, ইশতেহার ঘোষণা হচ্ছে। এবং এই যে কথাগুলো জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন করে, তিনি সেখানে জানিয়েছেন যে সর্বশেষ তারেক রহমানের নির্বাচনী জনসভাটি হচ্ছে নয়াপল্টনে ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার। তো এই জনসভার পরেই আসলে কিন্তু এক ধরনের তারেক রহমানের যে দেশ জুড়ে প্রচারণা, সেই প্রচারণাটা এখানে শেষ হবে। আরেকটি কথা আসলে তিনি বলেছেন ওই বিভিন্ন প্রশ্নের জবাবে গণমাধ্যম কর্মীদের, তিনি বলেছেন মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। এটা তিনি আসলে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, অর্থাৎ তার ভাষায় বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, সেই অপপ্রচারগুলোর কথা বলেছেন। এবং বলা হয়েছে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো জনগণ আসলে মেনে নেবে না এবং তারা ভোটের মাধ্যমে সেটার উত্তর দিবে। তো সেই জায়গা থেকে এটা তো গেল বিএনপির প্রচারণার একটা চিত্র। আমরা চলে যেতে চাই আসলে জামাত কি ধরনের প্রচারণা চালিয়েছে আজকে সারাদিনে। উত্তরবঙ্গের বিভিন্ন জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আসলে বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য নিয়ে আমাদের সহকর্মী শাহিন আলম একটি রিপোর্ট তৈরি করেছেন। আমরা সেটি দেখে আসি আগে। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনের নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদের যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে গোলাম বানাতে চায় তারাই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, 12 ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরানো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় জামাত আমির পৌঁছানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দিবেন তারা। কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই। একই দিন সন্ধ্যায় নাটোরের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান। নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে বক্তব্যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন জামায়াত আমির। শাহিন আলম, সময় সংবাদ, নাটোর। রাবি, যেটি বলছিলাম যে জামাত আমিরের যে জনসভাগুলো তিনি আসলে করেছেন, সেখানে তিনি বেশ কিছু বিষয় আসলে বলার চেষ্টা করেছেন। সেই জায়গাগুলো একটু আপনাকে আমি দেখাতে চাই। সেটি হচ্ছে যে প্রথমে তার জনসভার যে মূল জায়গাটা আমরা ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরেই জামাত আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে আলোচনা চলছে, সেই জায়গাতে তিনি আজকেও যে মন্তব্যটি করেছেন যে পরিবারতন্ত্র কায়েম যারা করতে চায় তারাই এই আইডি হ্যাক করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এবং এই বিষয়ে তিনি আরও কিছু কথা বলেছেন। এছাড়া তিনি নেতাকর্মীদের, যেটি আমরা শুনছিলাম আগের রিপোর্টে, সেটি হচ্ছে ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র কেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন। তার মানে হচ্ছে এক ধরনের নেতাকর্মীদের সজাগ করে দেওয়া এবং ভোটের দিন যাতে কোনোভাবে ভোট ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ব্যালট বাক্স যাতে রক্ষিত থাকে, সেই জায়গাটা তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন। এবং একটি প্রতিশ্রুতি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ নারী ইস্যুতে আসলে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন জামাত আমির। সেই জায়গা থেকে তিনি যে প্রতিশ্রুতিটি দিয়েছেন সেটি হচ্ছে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করাবে। যদি জামাত সরকার ক্ষমতায় আসে তাহলে তারা এই উদ্যোগটি নিবে। এবং আরেকটি কথা সে বলেছেন যে শুধুমাত্র পড়াশোনাটা ফ্রি থাকবে না, তাদেরকে উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে। তো এই জায়গাগুলোর কথা যখন আসলে জামাত আমির উল্লেখ করেছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো থাকে, ভোটারদের যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন, সেগুলো আসলে এই দল এবং এই জোটের পাশাপাশি তো অন্য জোট বা দলগুলো তো কাজ করছে। হ্যাঁ, অন্য যে এটা কিন্তু যে জনসভাটির কথা আমি বলছি উত্তরবঙ্গে, এগুলো কিন্তু 11 দলীয় জোটের আয়োজনই ছিল, এবং পাশাপাশি অন্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু ওই জনসভাগুলোতে বক্তৃতা রাখছেন এবং তারা আলাদা করেও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো এই জায়গাগুলোই কিন্তু আসলে এখন তো একদম শেষ সময়, আর হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিনে আসলে ভোটারদের প্রতিশ্রুতি নেওয়ার জন্য তারা যতটা পারেন ততটাই কিন্তু আসলে জনগণকে কাছে টানার চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যাবেন প্রচারণা। সাইদুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বড় দল ও জোটের নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতির সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত ছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সাথীরা শারমিন। এদিকে সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে প্রচার যুদ্ধ। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামাত, এমন অভিযোগ বিএনপির।
নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শেষের প্রার্থীরা। এবারে নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। কক্সবাজার 1 আসনে ধানের শেষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, জামায়াত স্বাধীনতার বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। কালো টাকা ছড়িয়ে নির্বাচনে নাশকতার ছক করা হচ্ছে অভিযোগ করেন ফরিদপুর 4-এর প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। এখানে প্রচুর কালো টাকার ব্যবহার, লুটের টাকার ব্যবহার হচ্ছে। স্বাধীনতার একটি বিকল্প ইতিহাস বলা শুরু করেছে। আমরা ইতিহাসের দিকে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। ঘরে ঘরে যাই, 5-7 জন মহিলা পাঠায়, আজ বলে বেঁচে লাগবে ভাই। এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নরসিংদী 1 আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন, একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। পঞ্চগড় 1 আসনে শাপলাকলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দেন নানা প্রতিশ্রুতি। কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় দেশের নতুন জালেম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। অত্যাচার করে নির্যাতন করেও ভোট পেয়ে ক্ষমতায় যায়, সে তখন আর মানুষকে মানুষ মনে করবে না। বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে। গ্রেফতারের পর দিন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরওয়ারের জামিন, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ার দাবি স্ত্রীর। নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের সময় লাগতে পারে 5 থেকে 6 দিন। 180 দিন নিয়ে বিভ্রান্ত হওয়ার তাই সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির শপথ পড়াবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। ডক্টর ইউনূসের সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া হয় 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকগুলো এজেন্ডা ছিল। বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের ফিরিস্তি। জানান মেয়াদ শেষের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হবে। তো 526টা ডিসিশনের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 17 বা 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও ছিল জটিলতা। বিকেলে সচিবালয়ে এই নিয়ে আইনি ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। তার মতে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার অথবা বিশেষ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ পড়ানোর বিধান রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র বাহিনী। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান ও নৌবাহিনী প্রধান।
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ১.৫ বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য। এবারের নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। বিমান বাহিনী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিন বরগুনায় নৌবাহিনী প্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলেও মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করেন। রায়ে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 জনকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। আর খালাস পেয়েছেন রাজসাক্ষী সাবেক এসআই শেখ আফজালুল হক। রাতের সময়ে আরও থাকছে। নিলামের আগেই পিএসএল এ দল পেলেন মুস্তাফিজুর রহমান। 2,81,00,000 টাকায় টাইগার পেসারকে দলে নিল লাহোর কালান্দার্স। তামির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা এই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালতে এই আদেশ দেন। এর আগেও 3 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরওয়ারে আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। আপনারা ওনার ফেসবুক তো আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত যে কর্তৃপক্ষ আছে ওনারা কোনোরকম কোনো সম্পৃক্ততা পায় না। আমার হাজবেন্ড নির্দোষ, একেবারে সম্পূর্ণ নির্দোষ আমার হাজবেন্ড। আমি সবার কাছে এটার ন্যায় বিচার চাই। বন্দরে অচল অবস্থার মাশুল সরকারকে দিতে হবে উল্লেখ করে রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ সহ বাণিজ্যিক সংগঠনগুলো এই শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে নিউ মেরিন টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন নৌ উপদেষ্টা। 2 দিন কর্মবিরতি স্থগিত করেছেন বন্দরের শ্রমিকরা। নিউ মেরিন টার্মিনাল দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে গেল শনিবার থেকে শ্রমিকদের আন্দোলনে অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠক শেষে গুলশানে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ। জানানো হয় বন্দর পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে সরকার। রমজানে বাজারে অস্থিরতার শঙ্কা জানান ব্যবসায়ী নেতারা। এই পোর্ট বন্ধের মাধ্যমে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি একেবারে শেষ হয়ে গেছে। আর এটার যে ইম্প্যাক্ট, কনসিকুয়েন্সেস
এটা কিন্তু চেইন ইফেক্ট। ইন্টারন্যাশনালি যখন একটা রং মেসেজ যায় তখন বায়াররা কিন্তু ফিউচারে অর্ডার দিতে গিয়ে তখন দুইবার চিন্তা করবে যে বাংলাদেশে তো এরকম কোনো কারণ ছাড়া আন্দোলন হয়, কারণ ছাড়া আমি আমার বুটস আটকা যেতে পারি। এদিন সকালে চট্টগ্রামে যান নৌ উপদেষ্টা। বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে জানান ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। ওরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার 2 দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা। MS আরেফিন, সময় সংবাদ। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে 2 সন্তান ও মা বাবার মরদেহ। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি ঋণের বোঝা সহ্য করতে না পেরে এই পরিণতি। অন্যদিকে স্থানীয়রা বলছেন এমন পরিণতির পেছনে রয়েছে পারিবারিক কলহ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের এই তালাবদ্ধ কক্ষেই মাসুম ফাতেমা দম্পতির সংসার ছিল। 3 সন্তানের দুরন্তপনা, কিন্তু মুহূর্তেই নিভে গেল সব আলো। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান মাসুম সহ 2 শিশু সন্তান এবং স্ত্রী ফাতেমার মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাসুমের কক্ষটির পাশেই সপরিবারে থাকতেন মাসুমের ভাই। তাদের দাবি ঋণগ্রস্ত হওয়ার কারণেই এমন পরিণতি মাসুমের। আমাদের সাথে কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু হয়নি, এটা মিথ্যা কথা বলেছে। তবে স্থানীয়দের অভিযোগের তীর ভাইসহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি 2 পরিবারের কলহের কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। খাবারে বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে মাসুম। যা আমরা পেয়েছি এগুলোর উপর আমরা ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কালেকশন করব, ফলে আমরা ক্লিয়ার হতে পারবো আর কি যে আসলে এটা কোন দিকে কিভাবে হয়েছে। মরদেহ উদ্ধারের পর তা রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভায় ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে উপযুক্ত বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেওয়া হলেও মুস্তাফিজকে লুফে নিল PSL। 2.81 লাখ টাকায় বাংলাদেশ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হট কেক মুস্তাফিজুর রহমানকে বেশ চড়া মূল্য দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। টাইগার সুপারস্টারের জন্য 6.44 লাখ পাকিস্তানি রুপি বা 2.81 লাখ টাকা খরচ করছে PSL এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে IPL এর মিনি নিলামে কাটার মাস্টারকে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল। রেকর্ড 9.20 লাখ রুপিতে তাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছু ভারতীয় উগ্রপন্থীর বিরোধিতায় বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। আর এই ফিজ ইস্যুতেই রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্ব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা কাল। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। এবং নির্বাচনে সহিংসতা রুখতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। ভোটের পর ক্ষমতা হস্তান্তরে লাগতে পারে 5-6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।